উনি যে আবার ভীষণ অপরিচিত কেউ একজন। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বিছানার দিকে তাকিয়ে দেখল বিছানার উপরে বসে চৈতি উসখুস করছে। চৈতিকে এমন করতে দেখে প্রহন জিজ্ঞেস করলো, কিছু প্রয়োজন তোমার? আমার খুব জল তেষ্টা পেয়েছে। আম্মু, আমার রুমে এক জগ পানি পাঠিয়ে দাও। কাজল, প্রহনের রুমে এক জগ পানি দিয়ে আয় তো মা। ফুপি নামাজ পড়েনি। মিসেস ইয়াসমিনের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল কাজল। অনেকক্ষণ যাবৎ প্রহনের রুমে যাওয়ার সুযোগ খুঁজছিল সে। যাই হোক, শেষ পর্যন্ত সুযোগটা পেয়েই গেল। ডাইনিং টেবিলের ওপর রাখা পানি ভর্তি জগ আর গ্লাস হাতে প্রহনের রুমের উদ্দেশ্যে চলে গেল কাজল। পিচ্ছি, এত গর্জিয়াস একটা শাড়ি পরে থাকতে কষ্ট হচ্ছে না তোমার? আমি তো বসে আছি, তাই তেমন কষ্ট হচ্ছে না। বেলকনিতে গামছাটা মেলে দিয়ে আসো, যাও। প্রহনের কথা শুনে চৈতি ফ্যাল করে তাকিয়ে রইল প্রহনের অদর পানে। বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। পা বাড়াতে যাবে তখনই শাড়ির কুচির সাথে পা আটকে পড়ে যেতে যেতে পড়ল না। প্রহন আগলে ধরেছিল। চৈতির কোমর ধরে উঁচু করে তুলে বসিয়ে দিল বিছানায়। সারা শরীরে কাঁটা দিয়ে উঠল চৈতির। ড্রিম ড্রিম করে হাতুড়ি পেটা শুরু করলো বুকের বাঁ পাশে। হৃদয় স্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। চোখ মুখ খিঁচে ফেলল চৈতি। চৈতির কাণ্ড দেখে মিটিমিটে হাসছে প্রহন। বাচ্চা একটা মেয়ে, ও নাকি প্রহন চৌধুরীর বউ। চৈতির হাত থেকে তোয়ালেটা নিয়ে ব্যালকনিতে চলে গেল প্রহন। রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঘড়ি বের করে হাতে পড়তে পড়তে চৈতির উদ্দেশ্যে বলল, নিজেকে এখনো সামলাতে পারো না পিচ্ছি, আর এই শাড়ি কি করে সামনে রাখবে? শাড়ি পরার অভ্যেস নেই আমার, আগে কখনো শাড়ি পরিনি। শাড়ি সামলাতে শিখে নিও, না হলে আমাকে কি করে সামলাবে? আমি যে শাড়ির চেয়েও বেশি বেসামাল। প্রহনের কথা শুনে কাশি উঠে গেল চৈতির। গলায় কেমন ঝাল ঝাল লাগছে। এত কাছ থেকে এত আবেগীয় ভয়ঙ্কর কথা এই প্রথম শুনেছে। লজ্জাবতী গাছের মতো লজ্জায় নুয়ে পড়ল। নাকের ডগা লাল হয়ে গেছে। নবনী কিশোরীর লাজুক আদর দেখে ভীষণ ভালো লাগা কাজ করল পুরুষের সেই কঠিন হৃদয় জুড়ে। দরজায় টোকা পড়ল। প্রহন বসা থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। আম্মু কোথায়? ফুপি নামাজ পড়ছে, তাই আমাকে বলল পানি দিয়ে যেতে। দেওয়া হয়ে গেছে, এবার যাও এখান থেকে। তোমার সাথে আমার কিছু কথা আছে প্রণয় ভাইয়া। দেখো কাজল, আমার মন মেজাজ একদম ভালো নেই, তাই উল্টাপাল্টা কিছু বলে নিজের খারাপ ডেকে এনো না। সেই তো আমার থেকে ছোট্ট একটা মেয়েকেই বিয়ে করছেন, তারপরেও এত মেজাজ আমার ওপর দেখাতে এসো না। চৈতির দিকে তাকিয়ে কথাগুলো বলে রেগে প্রহনের রুম ত্যাগ করলো কাজল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল প্রহন। বিছানার পাশে রাখা টেবিলের ওপর পানির জগটা রেখে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় পেছনে তাকিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, নির্ঘাত বিয়ে নামক বাঁধনে জড়িয়ে তোমার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছি, তাই বলে যাচ্ছি, মায়ের কাছ থেকে তোমার জামা কাপড় নিয়ে এই শাড়িটা বদলে নাও বাচ্চা। কথাগুলো বলেই গটগট করে চলে গেল প্রহন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না চৈতি। সব তার মাথার উপর দিয়ে গেল। কিন্তু প্রহনের বাচ্চা, পিচ্চি বলে ডাকা ডাকগুলোর প্রতি প্রচণ্ড বিরক্ত হলো চৈতি। ধরিত্রী তখন নিশিথিনের গাঢ় আময় ছেয়ে গেছে। তবুও শহরের কোলাহল কমল না। গাড়ির হর্নের শব্দে বারংবার কেঁপে উঠছে চৈতি। পরনে তার সালোয়ার কামিজ। মা বাবার জন্য মনটা কেমন ছটফট করছে। ঘড়ির কাঁটায় তখন সময় রাত 10টা। প্রহন যে সেই বেরিয়েছে আর ফেরেনি। কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন চৈতিকে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছেন। একটা মেয়ের ভীষণ ইচ্ছে ছিল তার, কিন্তু আল্লাহ তার ইচ্ছেটা পূরণ করছেন চৈতির মধ্য দিয়ে। চৈতিকে নিজের মেয়ের চোখেই দেখেন মিসেস ইয়াসমিন। সরদার সাহেবের মুখে যখন চৈতির জীবন সংশয় নিয়ে শুনলেন, তখনই বাস্তব দিয়ে বসেছিলেন বিয়ের। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো পিচ্ছি? পুরুষালীর ভারী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই মৃদু চমকে উঠল চৈতি। চৈতির এমন অবস্থা দেখে প্রহনের বুঝতে বাকি রইল না যে পরিবারের পুরুষ সদস্যদের বাইরে সে কখনো অন্য পুরুষের কথা শুনে অভ্যস্ত না। প্রহন এক পা করে এগিয়ে যেতে লাগলো চৈতির দিকে। ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে লাল নীল আলো দেখতে ব্যস্ত চৈতি। মুখের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে মন খারাপই কালো মেঘেরা এসে ভিড় জমিয়েছে। মেয়েটাকে দেখে মায়া হলো প্রহনের। নরম সুরে প্রহন চৈতিকে জিজ্ঞেস করল, বাচ্চা, তোমার কি মন খারাপ? প্রহনের দিকে চোখ পাকিয়ে তাকালো চৈতি। রেগে গেলে সজীব আর সাদিকের দিকে যেভাবে চোখ বড় বড় করে তাকাতো, ঠিক তেমনই প্রহনের দিকেও তাকালো।
এমন চোখ বড় বড় করে তাকানোর অর্থ হলো সে রেগে গেছে। প্রহনের জায়গায় সজীব কিংবা সাদিক থাকলে পিঠে কিল ঘুষি মেরে হাত ব্যথা করে ফেলতো, কিন্তু এখানে যে এক অতি অচেনা মানুষ দাঁড়িয়েছে, এত সাহস নেই তার। আপনি আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকছেন কেন? তুমি তো একটা বাচ্চা মেয়ে, তাই তোমায় বাচ্চা বলে ডাকছি। এইসব আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাচ্চা তোমার নাম কি? চৈতি। চৈত্র মাসে জন্মগ্রহণ করেছিলে নাকি পিচ্ছি? মা বলেছিল সেদিন রোদ্দুর ছিল, খাখা রোদে পুড়ে গিয়েছিল বসুন্ধরা। গ্রীষ্মের উত্তপ্ত কোনো এক দিনে? হুম। তাহলে তো তোমার অনেক তেজ থাকার কথা, তুমি এত শান্ত কেন? উত্তর দিল না চৈতি। সময় এবং পরিস্থিতি চঞ্চল চৈতিকেও শান্ত করে দিয়েছে। সে খবর কি প্রহন জানে? না, জানে না। হাত ঘড়িতে সময় দেখল প্রহন। ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে 11-এর ঘরে পৌঁছানোর জন্য আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে চৈতির দিকে দৃষ্টি নিক্ষেপ করল প্রহন। তারপর রাশভারী গলায় বলল, খেয়েছো বাচ্চা? হুম, ভালো, মা খাইয়ে দিয়ে গেছে। ভালো মা? সে আবার কে? আপনার আম্মু। সুন্দর তো ব্যাপারটা, ভালো মা বানিয়ে নিয়েছো। ভেরি গুড। অনেক রাত হয়ে গেছে, বিছানায় গিয়ে শুয়ে পড়ো পিচ্ছি। আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। তোমার আব্বুর নাম্বার তো আমার কাছে নেই পিচ্ছি। আমার মুখস্থ আছে। ওয়েল, আমি লক খুলে দিচ্ছি, তুমি কল করে কথা বলে নাও। বাবাকে কল করেছে ঠিকই, কিন্তু টু শব্দটিও করেনি চৈতি। সর্দার সাহেব ফোনের ওপাশ থেকে হ্যালো, কে কে বলে গেছেন টানা 1 মিনিট ধরে। বাবার কণ্ঠস্বর শুনে কল কেটে দেয় চৈতি। প্রহন অবাক হয়ে চৈতির দিকে চেয়ে আসে। কল কেটে দিয়ে প্রহনের দিকে মোবাইল বাড়িয়ে দেয়। চৈতির হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে প্রহন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসে, এমন করলে কেন পিচ্ছি? জানি না। প্রহন আর কিছু বলল না এ ব্যাপারে। সোফায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল, আর চৈতিকেও লাইট অফ করে শুয়ে পড়তে বলল। চৈতি বিছানার দিকে তাকালো। এত বড় বিছানা ছেড়ে এমন একটা সোফায় কেন ঘুমাচ্ছেন? তুমি এখনো অনেক ছোট পিচ্ছি, বুঝবে না। অন্তরিক্ষ জুড়ে তেজনিধি দিনমণির আধিপত্য বিস্তার করছে। ভোর হয়েছে যে, সূর্য যেন আজ খেপেছে। তার সে কি তেজ! জানালার ফাঁক দিয়ে তার ক্ষিপ্ত আলোক রশ্মি এসে লুটোপুটি খাচ্ছে বিছানার এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত মানবীর নেত্রের ওপর। ঘুমের মাঝেই ভুরুযুগল কুঁচকে ফেলল সে। আনন যেন ঝলসে যাচ্ছে ক্ষিপ্ত রোদে। 2 হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে শোয়া থেকে উঠে বসল চৈতি। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে গেল। সকাল 10টা বেজে 34 মিনিট। পুরো রুমে চোখ বুলিয়ে নিল। সে ছাড়া আর কোনো মানুষ নেই। নিজের বিছানা ছেড়ে অন্য একজনের বিছানায় শুয়ে সারা রাত ছটফট করেছে চৈতি। নিদ্রারা ধরা দেয়নি তাকে। ফজরের আজানের আগে শয়তানে যেমন ঘুম পাড়িয়ে দিছিল, যে সেই ঘুম কিছুক্ষণ আগেই দিনমণির ঝাঁঝালো আলোতে ভাঙল। বিছানা থেকে নেমে দাঁড়াতেই দাঁত ব্রাশ করার কথা মনে পড়ল চৈতির। ব্রাশটা তো বাড়িতেই রেখে এসেছে। মন খারাপ করে আবারও বিছানার ওপর বসে পড়ল। এমন সময় রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করল প্রহন। বিছানায় বসে থাকা চৈতির দিকে তাকিয়ে বলল, পিচ্ছি ঘুম ভাঙলো? চৈতি প্রত্যুত্তরে কিছু না বলে অসহায় দৃষ্টিতে প্রহনের বদন পানে চেয়ে রইল। পিছনে গুটিয়ে রাখা ডান হাতটা সামনে এনে হাতের মুঠোয় ধরে রাখা ব্রাশটা এগিয়ে দিল চৈতির দিকে। অবাক হলো চৈতি। না বলতেই বুঝে গেলেন কি করে? দ্রুত মুখ ধুয়ে আসো পিচ্ছি, আম্মু তোমার অপেক্ষায় এখনো নিচে বসে আছেন কিছু না খেয়েই। আমার আব্বু আম্মুর মতো এনারাও কত ভালো। নতুন বউ এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আগে কোথাও দেখেছেন কি আপা? বউ না তো, চৈতি তো আমার মেয়ে, আমার বাড়ির মেয়ে। একটু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতেই পারে, এতে অপরাধের কিছু নেই। আর একটা কথা হয়তো ভুলে গেছো, নতুন জায়গায় নতুন পরিবেশে নতুন সব মানুষের ভিড়ে মেয়েদের অস্বস্তি হতেই পারে। হয়তো বিছানা বদলানোর জন্য রাতে মেয়েটার ঠিক মতো ঘুম হয়নি, তাই একটু বেলা হয়ে গেছে ঘুম ভাঙতে। হুট করে তো আর সব কিছু মানিয়ে নেওয়া যায় না, মানিয়ে নিতে হলেও যথেষ্ট সময়ের প্রয়োজন। বেশি মাথায় তুলিয়েন না, পরে দেখবেন মাথায় উঠেই নাচবে। সে দেখা যাবে। আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলানোই উত্তম তোমার জন্য। বুঝতেই তো পারছো আমি ছিঁড়ে কথা বলবো না। অপমানিত হয়ে রেগে গটগট করে চলে গেল প্রহনের মামি। মিসেস ইয়াসমিন বড় করে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। এই দীর্ঘশ্বাস কোনো আফসোস বা কষ্টের নয়, বরং একটা তৃপ্তির। জোর খাটিয়ে চৈতিকে নিজের মেয়ে বলতে পারার তৃপ্তির।
রাতে সোফায় এক পাশ হয়ে শুয়ে থাকার ফলে ঘাড় ব্যথা হয়ে গেছে প্রহনের। ঘুম হয়নি ঠিকমতো। 6 ফুট লম্বা স্বাস্থ্যবান একজন আর্মির ক্যাপ্টেনের কাম্য নয় সোফায় ঘুমানো, তবুও ঘুমিয়েছিল সে। বাচ্চা মেয়েটা যদি ভয় পেয়ে যায় পাশে ঘুমাতে দেখে। এমনিতেই কেমন চুপসে যায় প্রহনের সামনে। চৈতি যখন ওয়াশরুম থেকে ফ্রেশে বেরিয়ে এসেছিল, প্রহন তখন আঁখি জোড়া বন্ধ করে বিছানায় উপুড় হয়ে শুয়েছিল। প্রহন ঘুমিয়ে পড়েছে ভেবে চৈতি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যাবার সময় প্রহনের রাশভারী কণ্ঠস্বর শুনে ঘুরে দাঁড়ায়। পিচ্ছি, একটা কাজ করতে পারবে? জি বলুন। আগে নাস্তা করে আসো যাও, তারপর বলবো, বুঝছো পিচ্ছি? সিঁড়ি বেয়ে চৈতিকে নামতে দেখে মুচকি হেসে বর্ষা থেকে উঠে এগিয়ে গেলেন মিসেস ইয়াসমিন। ওনাকে দেখেই হাসল চৈতি। মিসেস ইয়াসমিন চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি রে মা, ঘুম হয়েছে? সারা রাত জেগেই ছিলাম, সকালের দিকে ঘুম এসেছিল, তাই এত দেরি হয়ে গেছে উঠতে। কোনো সমস্যা নেই, তোর জন্য অপেক্ষা করে বসেছিলাম একসাথে নাস্তা করব বলে। মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে টেনে নিয়ে গিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিলেন। চৈতির পাশের চেয়ারটা টেনে নিয়ে নিজেও তার পাশে বসলেন। চৈতিকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করেছেন তিনি, নিজ হাতে খাইয়ে দিতেও ভাবছেন না। মেয়ের অভাব যে পূরণ হয়েছে, এই মেয়েকে কি আর অনাদরে রাখা যায়? নাস্তা করা শেষে চৈতিকে নিয়ে সোফায় বসলেন মিসেস ইয়াসমিন। এমন সময় প্রহনের ডাক পড়ল। পিচ্ছি, তোমার কি এখনো নাস্তা করা শেষ হয়নি? একটু জলদি আসো তো। মিসেস ইয়াসমিন মনে মনে খুব করে হাসলেন। চৈতির সামনে মুখ ফুটে হাসতে পারছেন না, মেয়েটা লজ্জা পাবে দেখে। তবে মনে মনে খুব খুশি হলেন এই ভেবে যে ছেলেটা সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চৈতি অভিযোগ করলো মিসেস ইয়াসমিনের কাছে, আচ্ছা, আমাকে কি পিচ্ছি বাবুদের মতো দেখতে? একদমই না, রূপকথার গল্পে রাজার যে রাজকন্যা আছে ঠিক তার মতন দেখতে আমার সোনা মাকে। রুমে যা, প্রহণ ডেকেছে। প্রহন কেন? আমার ছেলের নাম প্রহণ চৌধুরী, সম্পর্কে যে তোর স্বামী হয়, আর এখন থেকে মানুষজন তোকে মিসেস প্রহণ চৌধুরী বলে ডাকবে, বুঝলি মেয়ে? এখন যা, উপরে রুমে যা, দেখে আয় কেন ডাকছে। মিসেস প্রহন চৌধুরী? নামটা তার বুকের বাঁ পাশের স্পন্দন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রুমের দরজার দিকে তাকিয়েছে প্রহন। পিচ্চি বইয়ের অপেক্ষা। এক পা দুপা করে এগিয়ে এলো চৈতি। তাকে দেখেই প্রহন জিজ্ঞেস করলো, এই পিচ্ছি, 1 ঘন্টা লাগে নাস্তা করতে? মিসেস প্রহন চৌধুরী? কি পিচ্ছি, এইটা তুমি কি বললা? কি বলে ফেললাম আমি এটা? প্রহন হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। চৈতি গাল ফুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়েছে প্রহনের দিকে। হাবভাব এমন যে প্রহন যদি আরও কিছুক্ষণ এই একইভাবে হাসতে থাকে তাহলে সে কান্না করে দেবে। হাসি থামিয়ে বিছানা থেকে নেমে চৈতির কাছাকাছি এসে দাঁড়ায় প্রহন। চৈতির নাক টেনে দিয়ে বলে, পিচ্ছি, এইসব কথা কে বলছে তোমাকে? ভালো মা। আম্মু বলেছে এই কথা? বাহ, খুব দ্রুত সব শিখিয়ে দিচ্ছে দেখছি। ড্রেসিং টেবিলের প্রথম ড্রয়ারে একটা মলম রাখা আছে, ওটা নিয়ে আসো তো পিচ্ছি, ঘাড়ে মালিশ করে দাও, ব্যথা করছে খুব। বাধ্য মেয়ের মতো প্রহনের কথা অনুযায়ী মলম নিয়ে প্রহনের দিকে এগিয়ে গেল চৈতি। চৈতি সংকোচ বোধ করল। আঙুলের ডগায় মলম নিতে গেলেই থরথর করে কেঁপে উঠে হাতখানি। বেশ কিছুক্ষণ পরও চৈতির কোনো সাড়া না পেয়ে চোখ মেলে তাকায় প্রহন। চৈতির হাতের দিকে তাকিয়ে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা আসলেই অনেক ছোট, যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি ততই ব্যর্থ হচ্ছি। চৈতির হাত থেকে মলমটা নিজের হাতে নিতে গেলে দেয় না চৈতি। মেয়েলি কণ্ঠের নরম সুরে প্রহনের উদ্দেশ্যে বলে, আমি মালিশ করে দিচ্ছি, আপনি শুয়ে পড়ুন। ঘরোয়াভাবে বউ ভাতের আয়োজন করা হয়েছে প্রহনদের বাড়িতে। বিয়েতে উপস্থিত থাকা আত্মীয় স্বজন আর চৈতিদের বাড়ির লোকজন নিয়েই বউ ভাতের পর্ব চুকাতে চান রেদওয়ান চৌধুরী। কম হলেও 40 জন মানুষের খাবার রান্না করতে হবে। ছাদের এক কোনায় রান্নার আয়োজন করা হয়েছে। বাবুর্চিদের কাজের তদারকি করছেন রেদওয়ান চৌধুরী এবং প্রহনের মামারা। কাজিনরা সবাই গেস্ট রুমে বসে আড্ডায় মেতে উঠেছে। তাদের হাসির শব্দে মেতে আছে চৌধুরী বাড়ি। সে কখন থেকে প্রহনের ঘাড়ে মালিশ করে যাচ্ছে চৈতি। প্রহন চোখ বন্ধ করে শুয়ে আছে। পিচ্ছি, মালিশ করছো নাকি হাত বুলিয়ে দিচ্ছ বুঝতে পারছি না। এর চেয়ে জোরে মালিশ করতে পারি না। অনেক ধন্যবাদ বাচ্চা, আর প্রয়োজন নেই। দরজায় টোকা পড়ল। প্রহন দরজার দিকে তাকিয়ে দেখল মিসেস ইয়াসমিন হাতে শাড়ি গয়না নিয়ে দাঁড়িয়েছেন। আসো আম্মু। এখন রুম থেকে যাও, আমি আমার মেয়েকে বউ ভাতের জন্য সাজিয়ে দেব। বাহ, তোমার মেয়ে হয়ে গেল? ও তোমার মেয়ে, এখন তুমি যাও। বিছানা থেকে নেমে
রুম থেকে বেরিয়ে গেল প্রহন। মিসেস ইয়াসমিন রুমের দরজা বন্ধ করে চৈতির দিকে এগিয়ে গেলেন। চৈতির হাতের মুঠোয় মলম দেখে জিজ্ঞেস করলেন, হাতে মলম কেন? কি হয়েছে? ওনার ঘাড়ে ব্যথা করছিল তাই মালিশ করে দিয়েছি। স্বামীর সোহাগী হয়ে থাকিস। এখন যা তো, ব্লাউজ পেটিকোটটা পরে আয়, আমি সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেব। সাজতে হবে কেন? আমার শাড়ি পরতে যে ভালো লাগে না, সামলাতে পারি না। আজই তোর বউ ভাত, আর বউ ভাতের অনুষ্ঠানে সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করতে হয়। আজকের পর থেকে তোর ইচ্ছে না করলে আর কখনো শাড়ি পরতে আমি বলবো না। চৈতি অবাক নয়নে চেয়ে আছে মিসেস ইয়াসমিনের দিকে। তার মাও তাকে এইভাবে বুঝাতে পারেন না তার জানা মতে। আবার পরক্ষণে মনে হয় হয়তো বুঝতে পারে, শুধু প্রকাশ করেন না। মিসেস ইয়াসমিন খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন চৈতিকে। চুল আঁচড়ে খোপা করে দিলেন, চোখে গাঢ় করে কাজল টেনে দিলেন। ফর্সা হাতে শোভা পেল ঝকঝকে কয়েকখানা স্বর্ণের চুড়ি, গলায় হার, কানে দুল, অধর জুড়ে গোলাপি লিপস্টিক। সাজানো শেষে চৈতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিসেস ইয়াসমিন। হঠাৎ কি মনে করে চৈতির ডান হাতের কনিষ্ঠ আঙুলে আলতো করে কামড়ে দিয়ে বললেন, কারো নজর না লাগুক। তোমাদের সাজগোজ কি শেষ হয়নি আম্মু? আমি কি আজ গোসল করব না নাকি? আমার কাজও শেষ, তুই আসলিও সঠিক সময়। আয় ভেতরে আয়, আমি যাই, এখনো অনেক কাজ বাকি আছে। প্রহনকে পাশ কাটিয়ে চলে গেলেন মিসেস ইয়াসমিন। এই সাজগোজ নিয়ে প্রহনের সামনে যেতে কেমন লজ্জা লজ্জা লাগছে চৈতির। প্রহনের কণ্ঠস্বর শুনেই সে ব্যালকনিতে গিয়ে নিজেকে আড়াল করে রাখার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। রুমের ভেতর এসে চৈতিকে দেখতে না পেয়ে প্রহন বার কয়েক ডাক দেয়। পিচ্ছি কোথায় তুমি? প্রহনের ডাক চৈতির শ্রবণেন্দ্রিয়তে পৌঁছালেও জবাব দেয় না সে। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম করছে। অবাক হলো প্রহন। প্রহন ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়ালো। তোয়ালে রাখা আছে সেখানে, ওটা আনার জন্যই মূলত ব্যালকনিতে যেতে হবে তাকে। ব্যালকনিতে আসতেই আখি জোড়া আটকে গেল নীল শাড়ি পরা নবীনা কিশোরীকে দেখে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। চৈতির লাজুকতা আরও কয়েক দফা বেড়ে গেল। যার জন্য নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল শেষ পর্যন্ত তার সামনেই পড়তে হলো। লজ্জায় আনন্দ জুড়ে সে গেল লাল আভা। গাল লাল হলো, নাক লাল হলো, কান অব্দি লাল হয়ে গেল। পায়ের নখ দিয়ে ফুলোর খামচে ধরার ব্যর্থ চেষ্টায় মেতে উঠল। প্রহন দেখল, খুব কাছ থেকে দেখল, তার নবীনা কিশোরী বউয়ের লাজুকতায় সে যাওয়া বদনখানি। এক প্যাক করে চৈতির দিকে এগিয়ে যেতে লাগলো প্রহন। চৈতি চোখ মুখ খিচে মাথা নিচু করে দাঁড়িয়েছে। কোমরে আলতো স্পর্শে কেঁপে উঠল সে। বরফের ন্যায় শীতল হয়ে গেল শরীর। লজ্জাবতী কিশোরী বউয়ের লাজুকতা আরও কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, লজ্জাময়ী, এত লজ্জা পাওয়ার কারণ কি? সেজে গুজে হাজবেন্ডের সামনে যেতে এত লজ্জা? এত লজ্জা পাওয়ার কিছু নাই। লাগছে না? তোমাকে এত সুন্দর লাগছে না, বুঝছো পিচ্ছি? রূপকথার গল্পে সে শেওড়া গাছের পেতনির মতো লাগছে। তোমাকে আমি এখন থেকে পিচ্ছি পেতনি বলেই ডাকবো। হৃৎপিণ্ডের গতি কমল না চৈতির। কিছুক্ষণ আগের কথা মনে পড়তে আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। পুরো একদিন পর কলিজার টুকরো মেয়েকে দেখে অশান্ত হৃদয় শান্ত হলো সর্দার সাহেবের। বাবার আদরের রাজকন্যা যে চৈতি, সেই আদরে কন্যাকে ছেড়ে থাকতে বাবার তো কষ্ট হবেই। অতি প্রিয় মানুষটিকে দেখে অভিমানরা উবে গেল চৈতির মনের কোণ থেকে। সর্দার সাহেব পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরলেন মেয়েকে। কপালে চুমু খেয়ে আদুরে গলায় শুধালেন, ভালো আছিস আম্মা? হুম। বাবার কাছ থেকে সরে এসে মায়ের কাছে যায় চৈতি। পরম মমতায় জুনাইদা ও মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। রূপা, সিপা, সজীব, সাদিক সবার সাথে কুশল বিনিময় করে আবারও বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রেদওয়ান চৌধুরী একরস মুগ্ধতা নিয়ে চেয়ে আসেন বাবা মেয়ের সংলাপ। মেয়েটা এখনও তাকে একটা বারের জন্য বাবা বলে ডাকল না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটে হাসি ফুটিয়ে সর্দার সাহেবের সাথে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়লেন। চৈতির সাথে ম্যাচিং করে নীল রঙের পাঞ্জাবি গায়ে দিয়েছে প্রহন। ক্যান্টনমেন্টে থাকলে সবসময় ক্লিন শেভ করা লাগতো। গাল ভর্তি দাড়ি তার পছন্দের তালিকায় পড়ে না। কয়েকদিন শেভ না করায় খোঁচা খোঁচা দাড়িতে বেশ মানিয়েছে তাকে। ফর্সা লোমোর সাথে ব্র্যান্ডের কালো রঙের ঘড়িটা বেশ মানিয়েছে। সর্দার সাহেব সহ সবাইকে সালাম জানালো প্রহন। ওনাদের রেস্ট করতে বলে আবারও রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো।
রূপা আর সিপা চৈতিকে ঘিরে ধরলো। দুইজনের মাঝখানে বসে জিজ্ঞেস করলো, চৈতি, আমাদের নন্দাই কি হয়েছে বললে না তো? কিছু দেয়নি ভাবি। তাহলে হাতে গলায় স্বর্ণের গয়নাগুলো কে দিয়েছে? ভালো মা। তোমার শাশুড়ি? হুম। তোমার আব্বু যে গয়না দিয়েছেন সেগুলো কোথায়? ভালো মায়ের কাছে। প্রহনদের বাড়িতে এখন মানুষে ভরপুর। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সর্দার সাহেব আর রেদওয়ান চৌধুরী প্রহন আর চৈতিকে নিয়ে কথা বলতে ব্যস্ত। দুইজন দুইজনকে মানিয়ে নিতে পারছে তো? চেষ্টা করছে তোরা? চৈতির পড়াশোনা নিয়ে বেশ কঠোর সর্দার সাহেব। দেখুন ভাই, আমার মেয়ের রেজিস্ট্রেশন এখনো হয়নি। আমি ওর স্কুল থেকে টিসি নিয়ে আসব। আপনি শুধু ওকে এখানকার ভালো একটা স্কুলে ভর্তি করে দিবেন। পড়াশোনার খরচ লাগলে আমি দিব। শেষে এটা কি বললেন আপনি? চৈতি শুধু আপনার মেয়ে নয়, প্রহনের সাথে বিয়ে হবার পর থেকে ও আমারও মেয়ে। আর বাবা হয়ে আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো না? এটা কেমন কথা হলো? চৈতির সব কিছুর রেসপন্সিবিলিটি আমার। আমি যেহেতু তার হাজব্যান্ড, সেহেতু তার প্রয়োজনীয় সকল চাওয়া, ইচ্ছে, স্বপ্ন পূরণ করার দায়িত্ব ও কর্তব্য আমার। বাবা, আপনি চৈতির পড়াশোনা ওর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আমি আছি তো। প্রহনের আমি আসি তো কথাটা শুনে একরাশ প্রশান্তিতে বুকটা ভরে গেল সর্দার সাহেবের। নিশ্চিত হলেন তিনি, আদরের রাজকন্যাটা সত্যি একজন সত্যিকারের রাজকুমার পেল। সর্দার সাহেবদের সাথে চৈতি আর প্রহনকেও নিয়ে গেলেন। বাবার বাড়িতে যাবার কথা শুনেই খুশিতে আত্মহারা চৈতি। পুরো একদিনকে তার পুরো একটা বছর মনে হয়েছিল। চেনা সে ভিটা, চেনা পরিবেশ, চেনা আপন মানুষগুলোর সাথে থাকবে। আহা, এ যে এক অন্যরকম শান্তি। চৈতিদের বাড়িতে না আসলে তো আসল চৈতিকে দেখতেই পারতো না প্রহন। ভাগ্যিস এসেছিল। এত চঞ্চলেই পিচ্ছি, বুঝতেই পারেনি সে। চঞ্চল চৈতিকে দেখে প্রহন তার নতুন এক নাম রাখল, চঞ্চল হরিণী। সূর্য মামা খেপেছে আজ, ভীষণ তার তেজ। ক্লান্ত বিকেল, আকাশ রক্ত লাল, পরিযায়ী পাখিদের ছড়াছড়ি আকাশ জুড়ে। সাজবেলা ঘনিয়ে আসছে যে, সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই ধরিত্রী জুড়ে নিশিথিনের গাঢ় অমা নেমে আসবে। চৈতিদের বাড়ির ছাদের এক কোনায় দাঁড়িয়ে নিচের বাগানের দিকে তাকিয়েছে প্রহন। চৈতিকে হাসতে দেখছে, ছুটাছুটি করতে দেখছে, পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খেতে দেখছে। মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে মেয়েটা। প্রহন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসেব নিকেশ করতে ব্যস্ত হয়ে পড়ল। এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না। কোথায় জামাইয়ের আশেপাশে থাকবে, কখন কি প্রয়োজন তা দেখবে, তা না করে মেয়ে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন জুনাইদা, হাতে বরাবরের মতনই এক কাপ চা। সর্দার সাহেব বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। মেয়ে জামাই আসছে, অনেক কেনাকাটা করতে হবে। জুনাইদা চায়ের কাপটা সর্দার সাহেবের হাতে দিয়ে বললেন, চৈতির কাণ্ড দেখেছেন? কি করেছে আমার আম্মা? বাড়িতে আসার পর শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে ছুটে বেড়াচ্ছে। এই মেয়ের যে বিয়ে হয়েছে, স্বামীর সাথে বাবার বাড়িতে বেড়াতে আসছে, সেই খেয়াল কি আছে? আহ জুনাইদা, আমার মেয়ের এত সব মাথায় নিয়ে ঘোরার বয়স হয়নি। তুমি একটু নিরিবিলিতে ওরে বুঝাইও। জুনাইদা সর্দার সাহেবের দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন রান্নাঘরে। রূপা রান্নাঘরের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, সিপা পেঁয়াজ কুচি করছে। 2 দিন ধরে রূপার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুনাইদা চায়ের কাপে চা ঢালতে ঢালতে বললেন, বড় বউ, একটু কষ্ট করে মা চৈতিকে ডেকে দাও না। আচ্ছা মা, আমি ডাকছি ওকে। রূপা রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় প্রহনকে চোখে পড়ল। ছাদ থেকে নামছে। রূপাকে দেখে প্রহন বলল, পিচ্চিকে একটু ডেকে দিবেন ভাবি? আমার ননদকে ছাড়া বুঝি মন ঠিকছে না? আসলে তা না, একটু দরকার ছিল তাই আর কি। আমি চৈতিকে ডাকতে যাচ্ছি। রূপা সদর দরজা পেরিয়ে চলে গেল বাগানের দিকে। প্রহন চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বাগানে এসে গলা উঁচু করে চৈতির নাম ধরে ডাক দিল রূপা, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না। বাগানের ভেতর খুঁজতে লাগলো, কোথাও পেল না চৈতিকে। চৈতিকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। কি হয়েছে? চৈতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? বাগানের ছাদে খুঁজে দেখেছো ভালো করে? গাছের ওপর উঠে বসে নেই তো আবার? বড় বউ গিয়েছিল চৈতিকে ডাকতে, কিন্তু ও কোথাও চৈতিকে খুঁজে পায়নি। বাগানের ছাদে কোথাও নেই। চিন্তায় কপালে ভাঁজ পড়ল সর্দার সাহেবের। মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসে পড়লেন।
জুনাইদা দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। জুনাইদার পিছনে পিছনে সর্দার সাহেবও গেলেন। জুনাইদা সবাইকে ডেকে নিয়ে গেলেন চৈতিকে খোঁজার জন্য। বেশ খানিকক্ষণ খোঁজার পর ও চৈতির দেখা মিলল না। এত সময় পরও চৈতিকে রুমে আসতে না দেখে রুম থেকে বেরিয়ে আসলো প্রহন। বাড়ি ফাঁকা, কেউ নেই। ভ্রু কুঁচকে গেল প্রহনের। বাইরে থেকে চিল্লাচিল্লির শব্দ পেয়ে সেখানে যায় প্রহন। আব্বু আমাকে গাছের উপর থেকে নামাও। আচমকা চৈতির গলার স্বর শুনে সবাই চুপ হয়ে যায়। সবাই গাছের উপরে দেখতে থাকে। প্রহনের চোখ পড়ে চৈতি যে গাছে ঝুলে আছে সেই গাছের মগডালে। বিচলিত কণ্ঠে প্রহন বলে উঠল, পিচ্ছি এত উপরে উঠছো কেন? শক্ত করে গাছের ডাল চেপে ধরো, ভয় পেও না। প্রহনের দৃষ্টি অনুসরণ করে সবাই চৈতির দিকে তাকালো। সর্দার সাহেবের বুকের ওপর থেকে যেন ভারী পাথর সরে গেল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন তিনি। প্রহন নিচ থেকে চৈতিকে গাছ থেকে নামার কৌশল শিখিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর সদস্য হওয়ার ফলে এইসব ট্রেনিং তার নেওয়া হয়েছে। প্রহনের কথা মতো চৈতি মগডাল থেকে অনেকটা নিচে নেমে আসে। ভয়ে যান যায় যায় অবস্থা। মনে মনে সে প্রতিজ্ঞা করেই ফেলেছে আর জীবনেও এত বড় গাছে উঠবে না। গাছের গোড়ার কাছাকাছি আসতেই হাত ফসকে পড়ে যায় চৈতি। পড়ে যাওয়ার সময় গলা ফাটিয়ে বলে, মাটিতে পড়লেই মরে যাব আমি, আমাকে ধরো। চৈতির কথা সবাই বুঝে ওঠার আগেই ধপ করে মাটিতে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে চৈতির দিকে। সারদার সাহেব ছুটে এলেন মেয়ের কাছে। বাবাকে দেখে আহ্লাদে কেঁদে উঠল চৈতি। গাল ফুলিয়ে নাক টেনে টেনে কান্না করছে। প্রহন আরেক দফা অবাক হয়ে কান্নারত চৈতিকে দেখছে। সর্দার সাহেব পরম মমতায় চৈতিকে দাঁড় করিয়ে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলেন। একটু আগেই বয়ে যাওয়া ঝড়ে অশান্ত মনটা এক নিমিষেই শান্ত হয়ে গেল। মেয়ের কান্না থামাতে আদুরে গলায় বললেন, কিছু হয়নি আম্মা, কাঁদে না। হাত কেটে গেছে। বেশ হয়েছে, বানরের মতো আরো গাছে গাছে লাফা। যা, নামলি কেন? গাছের ডালেই রাতে থেকে যেতে, শয়তান মেয়ে। আহ জুনাইদা, আমার আম্মাকে আর চিল্লেও না তো। এমনিতেই হাতের কোনোই ছিলে গেছে। যাও, বাড়ির ভেতরে যাও। ছোট থেকে এই আপনার আশকারা পেয়ে পেয়ে এত বেপরাও হয়েছে। আদরে আদরে বাদর করে তুলেছেন। জুনাইদার কণ্ঠে যথেষ্ট রাগ। চৈতির দিকে চোখ গরম করে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন তিনি। তার পেছন পেছন রূপা আর সিফাও চলল। সর্দার সাহেব মুচকে হেসে প্রহনের দিকে তাকিয়ে বললেন, বুঝলে বাবা, এই মেয়ের জন্য তোমার শাশুড়ির বিরুদ্ধে যেতে হয় আমার। আর এত এত কথা মুখ বুজে শুনতে হয়। মেয়ের রাগ সব আমার উপরেই ঝাড়ে। ঘড়ির কাঁটায় তখন সময় 7:25। চৈতির ডান হাতের কনুয়ের রক্ত পরিষ্কার করে বেশ দক্ষ হাতে ব্যান্ডেজ করে দেয় প্রহন। বিছানায় আতশোয়া হয়ে বসে আছে চৈতি। তার পাশেই বসে মোবাইলে কিছু একটা করছে প্রহন। টেবিলের ওপর সাজিয়ে রাখা বইগুলোর দিকে চোখ পড়তেই নড়ে চড়ে বসলো চৈতি। তাকে এত নড়তে দেখে প্রহন জিজ্ঞেস করলো, কি হয়েছে পিচ্ছি? আমার আসলে বই পড়তে খুব ইচ্ছে করছে। কোন ধরনের বই? পাঠ্য বই। গল্পের বই ছেড়ে পাঠ্য বই পড়তেও কারো ইচ্ছে জাগে? বাহ, বেশ ভালো তো। কোন বিষয় নিয়েছো নবম শ্রেণীতে? সায়েন্স। গুড স্টুডেন্ট। তাহলে একটা প্রশ্নের উত্তর দাও তো, ভিনেগারে কোন ধরনের অ্যাসিড থাকে? ইথানিক অ্যাসিড। রাইট। তুই খুব ভালো ছাত্রী পিচ্ছি। পড়ালেখার প্রতি এত আগ্রহ দেখে ভালো লাগলো, কিন্তু এখন পড়তে হবে না, কয়েকদিন পর থেকে শুরু করে দিও। আচ্ছা। পিচ্ছি, বা পাটা দাও তো। প্রহনের কথা মতো বিনা বাক্যে প্রহনের দিকে পা বাড়ায় চৈতি। পকেট থেকে একটা পায়েল বের করে সযত্নে চৈতির পায়ে পরিয়ে দিয়ে প্রহন বলল, ভাবিদের দেখিয়ে দিও, এই পায়েলটা তোমার হাজব্যান্ড তোমাকে দিয়েছে। পাটা বড্ড খালি খালি লাগছিল, একটা পায়েলের প্রয়োজন ছিল। হঠাৎ অভ্যস্ত জীবনের সব পাল্টে গেল, নিজের সাথে জড়িয়ে গেল অন্য কেউ, যার আশা কখনোই করিনি। জীবনের নিয়ম কখন কোথায় কিভাবে যেন এক নিমেষে বদলে দেয় সব কিছু, পাল্টে দেয় পথ। আহা জীবন। ঘড়ির কাঁটায় রাত 1টা। ঘুমন্ত চৈতির পাশেই শুয়েছে প্রহন। ঘুম নেই চোখ জুড়ে। মাথার মধ্যে হাবিজাবি চিন্তারা ঘুরপাক খাচ্ছে, যার কোনো যুক্তি নেই। ঘাড় ঘুরিয়ে চৈতির দিকে তাকালো প্রহন। গোলাপি রঙের ডিম লাইটের মৃদু আলোতে পুরো রুম আলোকিত। প্রহনের থেকে বেশি দূরত্ব বজায় রেখে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে চৈতি। প্রহন চোখ সরিয়ে ফেলল। কপালের ওপর এক হাত রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ঘুমপরীরা যেন শপথ করেছে কোনোভাবেই প্রহনের চোখে ধরা দেবে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন সর্দার সাহেব। চিন্তায় ঘুম নেই চোখে। বাজার থেকে বাড়ি ফেরার পথে খবর পেলেন রিফাত ঢাকা থেকে এসে গেছে।
অজানা আশঙ্কায় বুকের ভেতর কেঁপে উঠছে সারদার সাহেবের। চৈতির জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল সারদার সাহেবকে। তিনি কড়া গলায় না করে দিয়েছিলেন। এমন জঘন্য একটা ছেলের হাতে কিছুতেই নিজের মেয়েকে তুলে দিতে রাজি ছিলেন না সারদার সাহেব। কত হুমকি দিল রিফাত। রিফাতের কথাটা মনে পড়তেই কেঁপে উঠলেন সারদার সাহেব। ছেলেটা যে ভীষণ খারাপ। শোয়া থেকে উঠে কিছুক্ষণ থম মেরে বসে থাকেন। আদরের মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল বাবার মন। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে দরজার সামনে যেতে মনে পড়ল মেয়ের বিয়ে হয়ে গেছে। নিজের হাতে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। প্রহন আছে চৈতির রুমে। সারদার সাহেবের বিষণ্ণ মনে ব্যালকনিতে চলে গেলেন। সেখানে রাখা আরাম কেদারায় বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নিশীথিনীর গাঢ় অমা দূর করে পূর্ব দিগন্তে উদয়মান দিনমণির রাঙা প্রভায় রঙিন হয়ে উঠেছে ধরিত্রী। বুকের ওপর ভারী কিছুর অনুভবে ঘুম ভেঙে যায় প্রহনের। চোখ মেলে তাকাতে চৈতির ঘুমন্ত মুখটা নজরে এলো। ঘুমের ঘরেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। জানালার পর্দার ফাঁকে বাইরে তাকালো প্রহন। অনেক বেলা হয়ে গেছে। জানালার পর্দার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে লুটুপুটি খাচ্ছে মেঝেতে। চৈতিকে নিজের কাছ থেকে সরাতে চাইলে মেয়েটা আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ঘুমের মধ্যেই বিড়বিড় করে, আম্মু আরেকটু এমন করে থাকো না, আমি ঘুমাই। পিচ্ছি উঠো, সকাল হয়ে গেছে। নড়ে চড়ে উঠল চৈতি। প্রহনের কাছ থেকে সরে গিয়ে ঘুমের মধ্যে উত্তর দিল, কয়টা বাজে? 7:55। 8 বেজে গেছে মনে করো। পিচ্চি বইয়ের আবদার কি অপূর্ণ রাখা যায়? হয়তো যায়, কিন্তু প্রহন তো অপূর্ণ রাখতে চায় না। এতে পাপ হবে, ভীষণ পাপ। প্রহন আর ডাকল না, থাকুক, ঘুমাক। শোয়া থেকে উঠে গেল সে। ড্রয়িং রুমের সোফায় প্রহনকে বসে থাকতে দেখে রূপা বলে উঠল, চৈতি এখনো ঘুম থেকে ওঠেনি? না, ঘুমাচ্ছে। রূপা আর কিছু না বলে চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বেশি বেলা করে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে না। রূপা চৈতির রুমে এসে দেখল ঘুম থেকে উঠে বসে চোখ কসলাচ্ছে চৈতি। রূপার চোখ পড়ল চৈতির পায়ের দিকে। রূপার কথা বুঝতে না পেরে লাফিয়ে উঠল চৈতি। পায়ে এটা কি চৈতি? রূপার কথা বুঝতে না পেরে লাফিয়ে উঠল চৈতি। ভয় পাচ্ছ কেন? যোগ না তো, পায়েলটার কথা বলছি। যেভাবে বলছো মনে হয়েছে যোগ ধরেছে পায়ে। যোগে ভয় পাও যে, তাই মনে হয়েছে। এখন বলো, এত সুন্দর একটা পায়েল কে দিল? উনি আংটি দেয়নি? বেশিরভাগ ক্ষেত্রেই তো সবাই আংটি দেয়। তোমার ভাইয়াও তো দিয়েছে। জানি না, আমি শুধু রাতে পায়েলটা পরিয়ে দিয়েছে। সবার চেয়ে ভিন্ন জিনিস দিয়েছে, ব্যাপারটা সুন্দর। শ্বশুর বাড়িতে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থেকো না, মানুষ খারাপ বলবে। ওই দিন 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। কেউ কিছু বলেনি? না। নতুন নতুন কেউ কিছু বলবে না, আস্তে আস্তে সবাই বলবে। রূপার কথার উত্তর দিল না চৈতি। উঠে ওয়াশরুমে চলে গেল। ভবিষ্যতে কি হবে তা তখনই দেখা যাবে। 4 দিন প্রায় কেটে গেল। প্রহনের ছুটি আর মাত্র 3 দিন বাকি আছে। চৈতিকে নিয়ে বাড়ি ফিরে আসার সময় মেয়েটা অনেক কান্নাকাটি করেছে আজ। মেয়ের কান্না দেখে দেখেছেন জুনাইদা। সারদার সাহেবেরও মন খারাপ ছিল। মন সায় দিচ্ছিল না মেয়েকে যেতে দিতে, কিন্তু তিনি নিরুপায়। চাইলে আরও একদিন চৈতিকে নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু আপদ এসে জুটেছে গ্রামে। মেয়ের কোনো প্রকার ক্ষতি হোক চান না সর্দার সাহেব। বিকেলের দিকে নিজের রুমে শুয়ে আছে প্রহন। চৈতি রুমে নেই। রান্নাঘরে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করছে, আর মিসেস ইয়াসমিন সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। আসরের আজান দিয়েছে অনেকক্ষণ আগেই। পড়ন্ত বিকেলের এই সময়টায় চা খাওয়া রোজকার রুটিনের মধ্যে পড়ে প্রহনের। রুম থেকেই চৈতিকে ডাক দিল, পিচ্ছি 1 কাপ চা দিয়ে যাও তো। আমার ছেলেকে কি যে তুই করেছিস রে মা? বিয়ের আগে তো বিয়ে করতেই রাজি ছিল না, আর এখন কোনো কিছু লাগলেই তোকে খুঁজছে। এত লজ্জা পাওয়ার কিছু নেই। যা, চাটা ওকে দিয়ে আয়। উপর নিচ মাথা নেড়ে সায় দেয় চৈতি। চায়ের কাপ হাতে নিয়ে প্রহনের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন মিসেস ইয়াসমিন। রুমে এসে প্রহনকে দেখল না চৈতি, কিন্তু চৈতিকে দেখল প্রহন। গম্ভীর কণ্ঠে বলল, আমি বেলকনিতে আছি। আপনার চা। চৈতির হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিতেই ঠোঁট আর জিহ্বা পুড়ে যায় প্রহনের। তা দেখে হেসে কুটি কুটি হচ্ছে চৈতি। চৈতির হাসি দেখে ভুরুকুচকে চৈতির দিকে তাকালো প্রহন। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে জিজ্ঞেস করলো, এত হাসার কি আছে? ফোনা দিয়েই গরম গরম চা একেবারে খাওয়ার কি আছে? বাহ, কি প্রশ্ন! গরম গরম চা খাওয়ার অভ্যাস আছে আমার, আর চা গরমই খাই, ঠান্ডা না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। চৈতির বলা কথাটা শুনে চুপ হয়ে গেল প্রহন। মেয়েটা কত বড় একটা সত্যি বলল। আসলেই
কোনো কিছু নিয়েই অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত না। চৈতির বলা কথাটা শুনে বেশ কিছুক্ষণ থম মেরেছিল প্রহন। কেন জানি কথাটা তার মন ছুঁয়ে গেছে। সন্ধ্যায় প্রহনকে বাইরে বের হতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, ফেরার সময় তোর পিচ্ছি বউয়ের জন্য চকলেট নিয়ে আসিস। তুমি না বললেও নিয়ে আসতাম। কত মহব্বত বউয়ের প্রতি, বিয়ের জন্য তো রাজি হতে চাইছিলি না, বিয়ের 2 দিনে এত মহব্বত বউয়ের প্রতি, এত ভালোবাসা। ভুল বলছো, ভালোবাসা না, এইসব আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওর বাবাকে আমি কথা দিয়েছি ওরে কখনো কষ্ট পেতে দিব না। আমি শুধু সেই কথাই রাখার চেষ্টা করছি এবং বিয়ে নামক বাঁধনে জড়িয়ে আমার উপরে যে দায়িত্ব পড়েছে আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। শুধু দায়িত্ব পালন করলে সংসার করা যায় না, দায়িত্ব পালনের মধ্যে শুধু এইসব কিছু পড়ে না, ভালোবাসারও প্রয়োজন পড়ে। স্বামীর ভালোবাসা ছাড়া একটা মেয়ে কখনোই সুখী হতে পারে না। খোলা জানালার ফিকে রোদ্দুরে নবীনা কিশোরী কোমল আধারে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ আগেই মিসেস ইয়াসমিন চৈতিকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে গেছেন। হাঁটতে গিয়ে টাল সামলাতে না পেরে কুচির ভাঁজে পা আটকে অগোছালো হয়ে যায় শাড়ির কুচিগুলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল সে। সবাই তৈরি হয়েছে রেদওয়ান চৌধুরীর বন্ধুর মেয়ের হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। রেদওয়ান চৌধুরীর কলেজ লাইফের খুব ভালো বন্ধুর মেয়ের বিয়ে। কতবার করে নিমন্ত্রণ করে গেল, না গেলে খুব বাজে দেখাবে বিষয়টা। চৈতি জানে না শাড়ি পরে এত সাজগোজ করার কারণ। মিসেস ইয়াসমিন শাড়ি পরিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন, টু শব্দটিও করেননি চৈতি। শাড়ির কুচি অগোছালো রেখেই বিছানায় বসে পড়ল সে। প্রহন সবে বাইরে থেকে এসেছে। গাল ফুলিয়ে চৈতিকে বিছানায় বসে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, গাল ফুলিয়ে বসে আছো কেন পিচ্ছি? আসলে আমার পায়ের সাথে আটকে শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে। প্রহন মুখ ফুলিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। চৈতির কাছে গিয়ে হাত ধরে টান মেরে সোজা দাঁড় করিয়ে দিল। ফ্লোরে হাঁটু গেড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। চৈতিকে ডাকার জন্য মিসেস ইয়াসমিন প্রহনের রুমের সামনে আসেন। দরজার সামনে দাঁড়িয়ে থেকে খুব যত্ন সহকারে প্রহনকে চৈতির শাড়ির কুচি ঠিক করে দিতে দেখে মুচকে হাসলেন। হাতের মোবাইলটা নিয়ে তাদের আড়ালে ক্যান্ডিড একটা ছবি তুলে নিলেন। চৈতির শাড়ির কুচি ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো প্রহন। ভালো করে একবার চৈতির দিকে তাকালো। একটা কিছুর অভাব আছে, সেই জিনিসটা থাকলে পরিপূর্ণ হতো চঞ্চলা হরিণীর সাজটা। বিছানার উপর রাখা হলদে রঙের পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে গেল প্রহন। মিসেস ইয়াসমিন যথেষ্ট শৌখিন। কোথাও যাওয়ার সময় চৈতি আর প্রহনের জন্য এক রঙের ড্রেস বের করে রাখেন। মিসেস ইয়াসমিনের এইসব কাণ্ডে চৈতি বেশ অবাক হয়। উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটাকে হলদে রঙের পাঞ্জাবিতে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। চৈতি আজ প্রথমবার প্রহনের দিকে ভালো করে তাকালো। এক প্রকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে লাগলো তার নিজস্ব মানুষটাকে। ব্র্যান্ডের কালো ঘড়িটা হাতে পড়তে পড়তে প্রহন চৈতিকে বলল, এই বাচ্চা, কি দেখছো এমন করে? একবারই দেখে মুখস্থ করে ফেলবো আমাকে? একটু কমিয়ে দেখো। সারা জীবনই আমাকে দেখতে দেখতেই না বিরক্ত হয়ে পড়ো। আমি তোমার আছি, সো কমাই দেখো পিচ্ছি পেতনি। প্রহনের কথায় খানিক লজ্জা পেল চৈতি। আমি তোমার আছি কথাটায় বুক কেঁপে উঠল কিশোরী চৈতির। যার কথা জানল না প্রহন। লজ্জায় মুখখানি রক্তবর্ণ ধারণ করেছে। চোখ নামিয়ে নিল, ফ্লোরের ওপর দৃষ্টি নিবদ্ধ করল। চৈতির লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজে নিজেই প্রহন বলে উঠল, লজ্জার ড্রাম একেবারে। সামান্য কথাতেই এত লজ্জা? বাহ ভালো, কপাল করে লজ্জাময়ী পেলাম একটা। ড্রয়িং রুম থেকে মিসেস ইয়াসমিন প্রহন আর চৈতিকে ডাক দিলেন। ড্রেসিং টেবিলের মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল প্রহন। প্রহনের পিছন পিছন চৈতিও চলল। সিঁড়ি বেয়ে নামার সময় ঘটল আরেক বিপত্তি। পা ফসকে পড়ে যেতে গিয়ে প্রহনের কাঁধের উপর শক্ত করে খামচে ধরে। এখনই গড়িয়ে পড়ে অঘটন ঘটে যেত। ভাগ্যিস প্রহন সামনে ছিল। পিছনে ফিরে চৈতিকে গম্ভীর কণ্ঠে বলল, শাড়ি সামলাতে না পারলে পরতে যাও কেন? আমি পরিয়েছি চৈতিকে। অন্য ড্রেস করালেও পারতে। পিচ্ছি মেয়ে এই শাড়ি সামলাতে গিয়ে কতবার হিমশিম খাচ্ছে দেখছো না? শাড়ি সামলাতে শিখছি, তাই আরো বেশি বেসামাল হয়ে যাচ্ছে। শাড়ি সামলাতে হবে না, অন্য ড্রেস পরে আসো যাও। শাড়ি না সামলাতে পারলে আপনাকে সামলাবো কি করে? চৈতির এহেন কথায় বাকরুদ্ধ প্রহন। মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরী মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছেন। প্রহন আর কিছু বলার মতো পেল না, চুপ করে চলে গেল। প্রহনকে চুপ করে চলে যেতে দেখে মনে মনে হাসল চৈতি। যাক, চুপ করিয়ে দেওয়া গেল। গাড়ি করে যাওয়ার সময় প্রহনের চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত জিনিসটা।
যে জিনিসটার কারণে তার চঞ্চলা হরিণীর শ্বাস অসম্পূর্ণ রয়ে গেছে। গাড়ি থেকে নেমে ফুটপাতের পাশে অবস্থিত দোকান থেকে তাজা গোলাপ আর বেলি ফুলের গাছটা কিনে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে আবারও গাড়ির কাছে ফিরে আসে। চৈতির পাশেই বসে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছে প্রহন। কৌতূহলী চৈতি হঠাৎ প্রহনকে জিজ্ঞেস করে ওঠে, কোথায় আছি আমরা? আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে। চৈতি আর কিছু বলল না, চুপ করে বাইরের দিকে দৃষ্টি আবদ্ধ করল। প্রহন এক পলক চৈতির দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। গন্তব্যে পৌঁছে গেলে গাড়ি থেকে নেমে দাঁড়ায় প্রহনরা। মিসেস ইয়াসমিন আর রেদওয়ান চৌধুরীর সঙ্গে চৈতিও ভেতরে চলে যেতে লাগলে পেছন থেকে চৈতিকে দাঁড়ানোর জন্য ইশারা করে প্রহন। শান্ত মেয়ের মতো চৈতিও দাঁড়িয়ে পড়ল। চৈতিকে দাঁড়িয়ে যেতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, কিরে মা, দাঁড়িয়ে পড়লি কেন? পিচ্ছি আমার সাথে যাবে, তুমি আব্বুর সাথে চলে যাও আম্মু। প্রহনের কথা শুনে মিসেস ইয়াসমিন আর দ্বিমত করলেন না, দ্রুত পা চালিয়ে চলে গেলেন। মিসেস ইয়াসমিন চলে যেতে প্রহন চৈতির দিকে এগিয়ে আসে। ভ্রুকুচকে প্রহনের দিকে তাকিয়ে আছে চৈতি। পকেট থেকে বেলি ফুলের গাছড়াটা বের করে নিজের হাতে সযত্নে চৈতির চুলের খোপায় পুড়িয়ে দেয় প্রহন। চৈতি অবাক হয়ে কিছু প্রহনের কর্মকাণ্ড দেখছে। গাছটা পরিয়ে দিয়ে চৈতির কাছ থেকে সরে এসে চৈতির দিকে তাকিয়ে মুচকে হেসে বলে, এই আবার পারফেক্ট হয়েছে, খুব সুন্দর লাগছে পিচ্ছি পেতনি। সুন্দর বলল, আবার পেতনিও বলল। এটা কোন ধরনের প্রশংসার মধ্যে পড়ে বুঝল না চৈতি। প্রহন আলগোছে চৈতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করলো। প্রহনের স্পর্শ পেয়ে কেঁপে উঠল চৈতি। এই প্রথম অন্য কোনো পুরুষ বিনা অনুমতিতে তার হাত ধরার সাহস পেল। চৈতি কিছু বলল না, কিছু না। বিয়ে বাড়িতে মানুষের ভিড়, এত ছেলে মানুষের ভেতরে দুই হাত দিয়ে চৈতিকে আগলে ভেতরে নিয়ে যায় প্রহন। বিয়েবাড়ির কোনো রুম খালি নেই, রুমগুলোতে মানুষে ভরপুর। রেদওয়ান চৌধুরী ওনার বন্ধু আফজাল হোসেনের সাথে আলাপ করতে ব্যস্ত। মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে এগিয়ে আসলেন। বিয়ের কনেকে দেখতে যাবেন চৈতিকে সাথে নিয়ে। প্রহন চৈতিকে সাবধানে থাকতে বলে বাবার কাছে এগিয়ে গেল। আফজাল হোসেনকে সালাম দিয়ে কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ল। মিসেস ইয়াসমিন চৈতির হাত ধরে বউ দেখতে চলে গেলেন। এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে যাচ্ছে চৈতির। মানুষের হইচইয়ে মুখরিত চারপাশ। কনেকে এখনও সাজানো শেষ হয়নি। রুমের দরজা বন্ধ করে পার্লারের লোকেরা সাজাচ্ছে। বিয়ের অনুষ্ঠানে পুরনো এক বান্ধবীর সাথে দেখা হয়ে মিসেস ইয়াসমিনের। বেশ অনেক দিন পর পুরনো সখীকে দেখে তার সাথে কথা বলতে থাকেন মিসেস ইয়াসমিন। চৈতি একা দাঁড়িয়েছিল। অচেনা একটা ছেলে চৈতির সামনে এসে দাঁড়াতেই ঘাবড়ে যায় চৈতি। ছেলেটাকে দেখে অল্প বয়সের মনে হলো চৈতির কাছে। 19 কিংবা 20 হবে তার বয়স। ছেলেটা চৈতির দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। অস্বস্তিতে দম আটকে যাচ্ছে চৈতির। কিছুক্ষণ পর ছেলেটা চৈতির উদ্দেশ্যে বলে ওঠে, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। মাকে আর চৈতিকে নাস্তা করার জন্য ডাকতে আসছিল প্রহন। মাঝপথে ছেলেটার বলা কথা শুনে দাঁড়িয়ে পড়ে। চৈতির দিকে এগিয়ে যেতে যেতে প্রহন বলে ওঠে, ওনার সৌন্দর্যের প্রশংসা করার জন্য ওনার হাজবেন্ড আছে, তোমাকে এত প্রশংসা করতে হবে না ভাই। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে প্রহনের দিকে তাকিয়েছে ছেলেটা। চৈতি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিছুই বলার নেই তার, যা বলার সব কিছুই তার আনমি সাহেব বলে দেবে। ছেলেটা এক নজর চৈতির দিকে তাকিয়ে প্রহনের দিকে তাকালো। কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, উনি বিবাহিত? বিশ্বাস হচ্ছে না আমার। আমি ওর হাজবেন্ড। প্রহনের কথা শুনে ছেলেটার মুখের ভাব বদলে গেল। কত আশা করে চৈতির সামনে এসে ওর প্রশংসা করলো সিঙ্গেল জীবনের ইতি টানবে বলে। কিন্তু কি একটা অবস্থা! মেয়েটারও বিয়ে হয়ে গেছে। প্রেম করার আগেই ছোটোখাটো একটা ছ্যাঁকা খেলো ছেলেটা। মাথা নিচু করে সরি বলে প্রহনকে পাশ কাটিয়ে দ্রুত সে স্থান ত্যাগ করে। ছেলেটার এহেন কাণ্ডে হাসে প্রহন। চৈতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, আম্মুর কাছে থাকতে পারো না? এত দূরে একা দাঁড়িয়েছিলে কেন? আমারই খেয়াল ছিল না। অনেকদিন পর পুরনো সখীকে দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। সুন্দরী পিচ্ছি বউ আমার, একটু দেখে রাখবা না? বিয়ে বাড়িতে কত ছেলেই আছে, পটানোর চেষ্টা করবে। শেষে বউ যদি আমার পটে যায় তখন এই আমার কি হবে ভেবে দেখেছো? আমি এমন না। আচ্ছা তাহলে আপনি কেমন ম্যাডাম বলেন একটু শুনি। জানি না। প্রহন, মেয়েটাকে আর কিছু বলিস না। পিচ্ছিকে না, আমি তোমাকে বলেছি কথাগুলো। বাদ দে এসব কথা।
মিসেস ইয়াসমিনের কণ্ঠে বিরক্তি। প্রহনও আর কথা বাড়ালো না। হলুদের পর্ব শেষ হতে বেশ রাত হবে। রেদন চৌধুরীর শরীরটা খারাপ। বেশি দেরি না করে 10টার দিকে বাড়ি ফিরে আসে প্রহনরা। শাড়ি পরে থাকতে দম আটকে যাচ্ছিল চৈতির। শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে বিছানায় বসে বড় বড় শ্বাস নিতে লাগলো। চৈতির এহেন কাণ্ডে প্রহন হেসে বলল, হিমালয় পর্বতের চূড়ায় উঠেছিলে মনে হয়, এত হাঁপাচ্ছ কেন পিচ্ছি? শাড়ি পরতে অভ্যস্ত না আমি। তাহলে পড়েছো কেন? বলেছিলাম না শাড়ি বদলে অন্য কিছু পরে যাওয়ার জন্য? তখন বড় মুখে কি বলছো? শাড়ি সামলাতে না পারলে আপনাকে সামলাবো কি করে? আম্মু আব্বুর সামনে কথাটা বলে কতটা লজ্জায় ফেলেছিলে আমাকে, বুঝতে পারছো তুমি? পিচ্ছি, লাইট অফ করে ডিম লাইটটা অন করে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। প্রহনের কথা মতো চৈতি লাইট অফ অন করে বিছানায় গিয়ে প্রহনের কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পাশ ফিরে প্রহন এক নজর চৈতির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজ রাতেও ঘুমানো হবে না তার। ঘুমলেই বিপত্তি। জেনে শুনে বিপত্তি ঘটালে এতে মহা পাপ হবে, ভীষণ পাপ। বিছানার সাথে বন্ধুত্বটা ছোটবেলা থেকেই খুব গাঢ় চৈতির। বিছানায় আয়েশ করে গা এলিয়ে দিলেই চক্ষু জুড়ে নিদ্রা এসে ভিড় জমায়। নেত্রজোড়া বন্ধ হয়ে আসে আপনা আপনি। দ্রুতই পাড়ি জমায় তন্দ্রার দেশে। গভীর তন্দ্রায় আচ্ছন্ন নবীনা কিশোরীর ঘুমন্ত আনন্দ জুড়ে সে আছে একরাশ মুগ্ধতা। সেই মুগ্ধতা দেখার সৌভাগ্য সবার হয় না। সত্যিকারের প্রেমিক পুরুষেরা তার প্রিয়তমার সব কিছুতেই মুগ্ধতা খুঁজে পায়। তাদের কথাবার্তা, ঘুমন্ত মুখশ্রী, তাদের ছোট ছোট ভুলগুলো, তাদের হাঁটার ছন্দেও যেন থাকে এক আকাশ সমান ভালো লাগা। প্রেমিকার মনে অলিন্দের সবটুকু জায়গা জুড়ে প্রেমিকার বসবাস থাকে। আচ্ছা, স্বামী নামক প্রেমিকের চোখের ঘুম যে নবীনা কিশোরী কেড়ে নিয়েছে সে কথা কি কখনো জানা হবে তার? নাকি অজানায় হারিয়ে যাবে সেই সত্যগুলো? দূরে বহুদূর, যেখান থেকে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে। চৈতির দিকে তাকাতে চায় না। মস্তিষ্ক ঝঙ্কার দিয়ে উঠল। তাকাবি না প্রহন, এতে অন্যায় হবে, ঘোর অন্যায়। অন্যদিকে বেপরোয়া মন বলে ওঠে, একটাবার একটা অন্যায় করলে কিচ্ছু হবে না প্রহন, কিচ্ছু না। মস্তিষ্কের বারণের ওপর এক বালতি পানি ঢেলে দিয়ে মনের দিকে সাড়া দিল প্রহন। কাত হয়ে ঘুমন্ত মানবীর আননের দিকে নেত্রজোড়া নিবদ্ধ করে। মন এক প্রশান্তিতে শান্ত হয়ে ওঠে, আর মস্তিষ্কে ধপ করে আগুন জ্বলে ওঠে। আখি জোড়া বন্ধ করতেই দম আটকে আসে প্রহনের। নেত্র জুড়ে নিদ্রার আনাগোনাও নেই। শোয়া থেকে উঠে বসে প্রহন। ঘুম হবে না তার। কি এক অনলে জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে প্রহন, সেই উত্তর জানা নেই তার। আজকাল নিজেকে বড্ড অচেনা মনে হয়। সেই গম্ভীর রাগী প্রহনটা যেন বিয়ের দিনই কোথায় হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে প্রহনের কাছ থেকে। এ কি অদ্ভুত পরিবর্তন! একদম নতুন এক প্রহন হিসেবে নিজেকে আবিষ্কার করছে সে, একদম নতুন। চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে প্রহন হতাশ কণ্ঠে বলে উঠল, আমি শুধু তোমার মুখপানে চেয়েই ঠের পাই কিশোরী, আমি আর আমার মাঝে সহস্র বছর যাবত নাই। মরেছি আমি, ভীষণ জ্বরে পুড়ে মরছি। কেমন করে এমন হলো জানি না। নারী, যার কাছে পুরুষের কঠিন হৃদয় এক নিমিষেই গলিয়ে ফেলার অস্ত্র আছে। সেদিন রাতেও ঘুম হলো না প্রহনের। ঘুম না হওয়ার বিশেষ কোনো কারণ নেই, একটাই কারণ, চৈতি। বিভাবরী সবে তাম্রশির গাঢ় রেশ কাটিয়ে আদিত্যর রঙিলা প্রভায় মৃদু রঙিন হয়ে উঠছে। দক্ষিণা হাওয়ায় এলোমেলো হচ্ছে ঘুমন্ত মানবীর অবাধ্য চুল। ইচ্ছে করেই দক্ষিণের জানালাটা মিলে দিয়েছে প্রহন। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ভোর হয়েছে যে। প্রহন চৈতির দিকে এগিয়ে গেল। খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে ঘুমন্ত চৈতিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। প্রভাতের শান্ত স্নিগ্ধ পরিবেশের মতো কণ্ঠে চৈতিকে ডাক দিল, পিচ্ছি উঠো, ফজরের নামাজ আদায় করে নাও, উঠো পিচ্ছি। প্রহনের ডাক চৈতির শ্রবণেন্দ্রিয়তে পৌঁছতেই ঘুম ভেঙে যায়। পিটপিট করে চক্ষু জোড়া মেলতেই প্রহনের মুখখানি এত কাছে থেকে দেখে ঘাবড়ে গেল চৈতি। প্রহন তা বুঝতে পেরে সরে দাঁড়ালো। হালকা কেশে গলা পরিষ্কার করে চৈতির দিকে না তাকিয়েই রাশভারী কণ্ঠে, গম্ভীর কণ্ঠে বলল, ওযু করে ফজরের নামাজ আদায় করে নাও। চৈতিকে কথাটা বলা শেষ করেই রুম থেকে বেরিয়ে গেল প্রহন। তন্দ্রাভাব কাটেনি চৈতির। দুই হাত দিয়ে চোখ কসলাতে লাগলো। ঘুম ছাড়ানোর চেষ্টা। ঘুমের ঘরেই হেলে দুলে হেঁটে ওয়াশরুমে চলে গেল। চোখের মধ্যে পানির ঝাপটা দিতেই ঘুম চলে গেল। নামাজ পড়ে শেষ করে ব্যালকনিতে যায়।
চারদিকে এখনো আবসা আলোয় আলোকিত। সূর্য এখনো তেজ দেখায়নি তার। দেওয়াল ঘড়িটা হঠাৎ করেই টুং টুং আওয়াজ করতে থাকে। চৈতি রুমে আসে। সবেমাত্র সকাল 6টা বাজে। ব্যালকনিতে আবারও চলে গেল চৈতি। অন্তরিক্ষ জুড়ে নীলের আধিপত্য। মেঘ নেই বললেই চলে, আকাশ একেবারে পরিষ্কার। চৈতির হঠাৎ খেয়াল হলো প্রহন সে কখন রুম থেকে বেরিয়ে গেল, এখনও ফেরেনি। নিজের সাথেই নিজে প্রশ্ন করল চৈতি। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টানল। সর্দার সাহেবের শেখানো শিক্ষা, মাথায় কাপড় দেওয়া, অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে চৈতি। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে পা রাখতে যাবে, তখনই কেউ বলে ওঠে, কোথায় যাচ্ছ এত সকালে? তোমার ডান পাশে রুমের ভেতরেই আছি আমি, রুমে যাও পিচ্ছি। আপনার সাথে হাঁটতে নিয়ে যাবেন? সকালের এই সময়টাই খালি পায়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। মনের জমিনে খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছ, সে খবর রাখো চঞ্চলা হরিণী। স্নিগ্ধ সকালের নরম ঘাসের ওপর চরণ ফেলে হাঁটতে ব্যস্ত কিশোরী। তার থেকে কিছুটা দূরে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে মুগ্ধ চোখে সেই চরণের দিকে তাকিয়েছে প্রহন। বেহায়ার মতো তাকিয়ে থাকতে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ঘাসের উপর হাঁটতে হাঁটতে হঠাৎ বসে পড়ে চৈতি। প্রহন দ্রুত এগিয়ে আসে। ডান পায়ের তালু কেটে গেছে ধারালো কিছুতে। গল গল করে রক্ত ঝরতে শুরু করে। চৈতি অসহায় দৃষ্টিতে প্রহনের দিকে তাকায়। প্রহন ঘাসের ওপর হাঁটু গেড়ে বসে দুর্বা ঘাস হাতের তালুতে ডলে নিয়ে চৈতির পায়ের কাটা অংশে চেপে ধরে। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়। প্রহন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। চৈতির মুখের দিকে তাকিয়ে দেখল মুখটা চুপসে গেছে, চোখে এখনো ভয়। প্রহন চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিচ্ছু হয়নি পিচ্ছি, সামান্য কেটে গিয়েছে, ভালো হয়ে যাবে, ভয় পেও না। এত দুর্বল হলে চলবে না, স্ট্রং হতে হবে। কত পাষাণ মনের মানুষ উনি, পা কেটে যাওয়ার পরেও এইভাবে দাঁড় করিয়ে দিল। পিচি, তোমার আর্মি ক্যাপ্টেন সাহেব কিন্তু অনেক স্ট্রং, তোমাকেও তার মতো হতে হবে। এত সামান্য বিষয় নিয়ে ভয় পেয়ে দুর্বল হলে কিন্তু চলবে না। জীবনের পথ চলায় এমন হাজারো বিপদ আসবে, শরীর থেকে রক্ত ঝরবে, কিন্তু কোনো পরিস্থিতিতে দুর্বল হওয়া যাবে না। এতে ক্ষতি হবে, মারাত্মক ক্ষতি। দাঁতে দাঁত চেপে কাঁটা পায়ের উপর ভর করে হাঁটতে থাকে চৈতি। হোক কষ্ট, তাতে কি? কষ্টের ফল মিষ্টি হয়। পিছনে ফিরে তাকায় প্রহন। চৈতির উদ্বেগ দেখে খুশি হয়। চৈতির দিকে দৃষ্টি আবদ্ধ করে মনে মনে নিজেকে নিজেই কথা দেয় প্রহন। হও তুমি ইম্যাচিওর, তাতে কিচ্ছু যায় আসে না। তোমাকে আমার মনের মতো করেই ম্যাচিওর করে তোলার দায়িত্ব আমি নিলাম পিচ্ছি। কঠিন হৃদয়ের করা প্রতিজ্ঞার কথা কখনো জানা হবে কি নরম হৃদয়ের অধিকারিণীর? হয়তো হবে, আবার নয়তো না। চৈতি প্রহনের দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, হাঁটতে পারছি না, আর পায়ে ব্যথা করছে। পারছি না বললে হবে না পিচ্ছি। পারছি না, পারি না, পারবো না, হবে না, সম্ভব না, এমন শব্দগুলো তোমার জীবনের ডিকশনারি থেকে মুছে দাও, একেবারে মুছে দাও এখন থেকে, এই মুহূর্ত থেকেই। প্রহন চৈতিকে রেখেই বাড়ির ভেতরে চলে গেল। প্রহনের এহেন কাণ্ডে হতভম্ব চৈতি। ছোট্ট হৃদয়ে এক আকাশ অভিমান এসে ভিড় জমালো স্বামী নামক মানুষটির জন্য। আপনি একবারে বাজে আর্মি সাহেব, একেবারেই খারাপ, ভীষণ খারাপ। নবীনা কিশোরীর সলাজ অভিমান গাঢ় হবার আগেই কি সেই অভিমান ভেঙে চুরমার করে দিতে পারবে প্রহন? অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করতে পারবে তার চঞ্চলা হরিণীর হৃদয় জুড়ে বয়ে যাওয়া অভিমান নামক ঝড়ের? এক পা দুপা করে এগিয়ে যায় চৈতি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে মিসেস ইয়াসমিন তড়িঘড়ি করে ছুটে আসতেই বাদ সাধল প্রহন। কাটকাট কণ্ঠে বলল, ওর লড়াইটা ওকেই লড়তে হবে আম্মু। কিসের লড়াই? এইটুকু মেয়ের সাথে আবার কার সাথে লড়াই লাগলো? জীবনের লড়াই আম্মু। সাত মানে কি প্রহন? ক্লিয়ার করে বলো। এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার একদমই পছন্দ না। এই পৃথিবীর বুকে টিকে থাকা এত সহজ না। প্রতি পদে পদে বিপদ উৎপেতে থাকে, হাজারো বাধা কাটিয়ে পথ চলতে হয়, আর সেই বাধা কাটানোর জন্য দরকার আত্মবিশ্বাসের। চৈতির পা কিছুটা কেটে গেছে, চাইলে আমি ওকে পাজাকোলা করে নিয়ে আসতে পারতাম, কিন্তু এতে করে পরবর্তীতে ওর নিজের ক্ষতি হবে। এমন করলে ধীরে ধীরে আমার, তোমার কিংবা অন্য কারো প্রতি নির্ভরশীল হয়ে পড়বে ও, যা আমি চাই না। ওর সকল প্রকার নির্ভরশীলতা ওর নিজের কাছে।
অন্যের কাছে না। সবাই অনেক জ্ঞান দিবে, কিন্তু কেউ সাহায্য করতে আসবে না, আসে না কেউ। প্রহনের কথায় মিসেস ইয়াসমিন মুচকি হাসেন। তার ছোট্ট সেই প্রহন আজ কত বড় হয়ে গেছে, কত কিছু কত সহজেই বুঝতে পেরে গেছে। ভেতরে এসেই সোফার ওপর বসে পড়ল চৈতি। একটাবারের জন্য প্রহনের দিকে তাকালো না। মিসেস ইয়াসমিন এগিয়ে গেলেন তার দিকে। চৈতি ধীর কণ্ঠে বলল, ভালো মা, আমি পানি খাবো। মিসেস ইয়াসমিন ডাইনিং টেবিলের ওপর রাখা জগ থেকে এক গ্লাস পানি এনে চৈতির হাতে দিল। থেমে থেমে পুরো গ্লাসের পানি শেষ করে দীর্ঘশ্বাস ত্যাগ করে সোফায় শরীরের ভার ছেড়ে দিল। প্রহন রুমে গিয়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে চৈতির পাশে গিয়ে বসল। চোখ বন্ধ চৈতির, মনে হচ্ছে 200 মিটার পথ দৌড়ে এসেছে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে। প্রহন সোফা থেকে উঠে চৈতির পায়ের কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসে চৈতির কেটে যাওয়া পা দুটোর ওপর রেখে ডেটলে ভেজানো তুলো দিয়ে পরিষ্কার করে সেভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। চৈতির কোনো সাড়া শব্দ নেই, সে চুপ করে চোখ বন্ধ করে আছে। প্রহন উঠে দাঁড়ালো, চৈতির উদ্দেশ্যে বলল, নাস্তা করে প্যারাসিটামল খেয়ে নিবা পিচ্ছি, তাহলে আর ব্যথা করবে না। প্রহনের কথা শুনে খুব রাগ হলো চৈতির। মনে মনে প্রহনকে ইচ্ছে মতো বকল। কিশোরী চৈতির মনে অন্য ভাবনা আসলেও এই ভাবনা আসলো না যে কিছু কিছু মুহূর্তের ছোটোখাটো কষ্ট জীবনের চলার পথে আরও বড় কষ্টকেও তুচ্ছ করে তোলে। আজ আবার বিয়ে বাড়িতে যেতে হবে, কিন্তু রেদওয়ান চৌধুরীর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। বুকের ব্যথাটা হঠাৎ করেই বেড়ে গেছে। এই মাসে চেক আপ করানোর কথা ছিল, কিন্তু চারদিকের এত ঝামেলার মধ্যে ডাক্তারের কাছে যাওয়া হয়নি। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। রেদওয়ান চৌধুরীকে নিয়ে হসপিটালে যায় প্রহন। মিসেস ইয়াসমিনের মনটা ভালো নাই, অবশ্য ভালো থাকার কথাও না। যেখানে তার জীবনসঙ্গী সুস্থ নেই সেখানে তার ভালো থাকার প্রশ্নই ওঠে না। বছরের পর বছর কোনো পশুর সাথে থাকলেও মায়া হয়, সেখানে রেদওয়ান চৌধুরী একজন মানুষ। 29 বছরের বিবাহিত জীবনে এই মানুষটিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছেন তিনি, বড্ড বেশি। চৈতি রুমে বসেছিল, ভালো লাগছে না। হঠাৎ কী মনে করে বসা থেকে উঠে দাঁড়ালো, মাথায় কাপড় দিয়ে রুম থেকে বের হয়ে ভাবলো বাড়িটা ঘুরে দেখা যাক। পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য ব্যথা নেই, তবে হাঁটতে অসুবিধা হচ্ছে। তবুও বাড়িটা ঘুরে দেখার লোভ সামলাতে পারল না চৈতি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো এই রুম থেকে ওই রুমে। বাড়ি ঘুরে দেখতে দেখতে চৈতির একটাই কথা মাথায় এলো, এত বড় বাড়ি অথচ মানুষই নেই। এত বড় বাড়ি বানানোর কি দরকার ছিল? অদ্ভুত। রৌদ্রতপ্ত অন্তরিক্ষ তখন রক্তিম বর্ণ ধারণ করেছে। দিনমণি অস্ত যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই অপরাত্নকে অনেকে গোধূলি কয়। সাজবেলা আসার সময় হচ্ছে। দিনমণি ডুবে গেলেই সে তার আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লাগবে। অম্বর জুড়ে তুলরাশিদের ছড়াছড়ি। ব্যালকনিতে দাঁড়িয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছে চৈতি। হাতে 1 কাপ চা নিয়ে তার পাশে এসে দাঁড়ানো প্রহন। তার উপস্থিতি টের পেয়েও কোনো রকম প্রতিক্রিয়া করে না কিশোরী। প্রহন চায়ের কাপে আয়েশ করে চুমুক দেয়। কিছুক্ষণ নীরবতা পালন করে নিজে থেকেই কথা বলে, কি হয়েছে পিচ্ছির, মন খারাপ কেন? উত্তর দিল না চৈতি। আগের নেই আকাশ পানে চেয়ে রইল। ইচ্ছে করেই গরম চা মুখের ভেতর নিয়ে নেয় প্রহন। অতিরিক্ত গরমে জিহ্বা পুড়ে যায়, সহ্য করতে না পেরে ফেলে দেয় প্রহন। কিছুটা চা গিয়ে পড়ে চৈতির হাতে। ঘাবড়ে ওঠে সে। কণ্ঠে চাপা ক্ষোভ রেখেই প্রহনের দিকে প্রশ্ন ছুড়ল, পাগল আপনি? এত গরম চা কেউ এক গালে খায়? জিভা পুড়ে যায়নি তো? চৈতির কোমর জড়িয়ে ধরে এক টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয় প্রহন। প্রহনের এহেন কাণ্ডে বুকের মাঝে ধক করে উঠল চৈতির। হৃদয় জুড়ে তোলপাড় শুরু হয়। প্রহন চৈতির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ন্যায় কণ্ঠে বলে ওঠে, তোমার সলাজ গাঢ় অভিমান আমার বুকের ভেতরে এর চেয়ে বেশি অনলে জ্বলে পড়ে ছারখার করে দেয়। বুঝতে পারো না তুমি? কানের পাশ দিয়ে শীতল বাতাস বয়ে গেল। রন্ধ্রে রন্ধ্রে শিহরণ খেলে গেল। পলকহীন চোখে প্রহনের দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়েছে চৈতি। প্রহনের দৃষ্টি আটকে আছে নবীনা কিশোরীর চোখে। চৈতির কোমর ছেড়ে দিল প্রহন। গ্রিলের বাইরে দূর আকাশে দৃষ্টি নিক্ষেপ করল। চৈতি নড়ে চড়ে উঠল। প্রহনকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসল প্রহন। মনে মনে বলল, বউ আমার লজ্জাময়ী, লজ্জা পেয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির আগমন।
চারদিক তিমির রূপে সেজে ওঠে। শো শো করে বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের তোড়ে জানালার পর্দাগুলো উড়ে উড়ে এলোমেলো হচ্ছে নিজের মতো। লোডশেডিং হয়। বাড়ির ভেতর জুড়ে তম্রশির আধিপত্য। অম্বর তখন কালো মেঘেদের দখলে। মাঝে মাঝে গুড়ুম গুড়ুম শব্দ শোনা যাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের রুম স্বল্প সময়ের জন্য আলোকিত হয়ে ওঠে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় ব্যালকনির দরজা, রুমের জানালা বন্ধ করে দেয় প্রহন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে চরম বিরক্ত সে। আগামীকাল ঢাকায় ফিরে যাবে। একটু শান্তিতে যাওয়ার হবে না বলে মনে হচ্ছে। বাইরে যেভাবে বাতাস বইছে, দেখা যাবে রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে। ছুটির দিন শেষ, চলে যেতে হবে প্রিয় পরিবার ছেড়ে। ব্যস্ত হতে হবে দেশের কাজে। দেশের জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়াই যে সেনাবাহিনীদের কাজ। গোপনে দীর্ঘশ্বাস ফেলে প্রহন। বিছানায় বসা চৈতির দিকে এগিয়ে যায় প্রহন। মেঘের গর্জনে থেমে থেমে কেঁপে উঠছে মেয়েটা। চোখ মুখ খিসে দুই হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে। চৈতির ভীতু মুখের দিকে তাকিয়ে মুচকে হাসে প্রহন।